এটা শেষ নয়, এটা শুরু। আমরা কলকাতাতে যেভাবে একেবারে আমতলার কাছে জোকা হরিদেবপুর থেকে শুরু করে মধ্যগ্রাম পেরিয়ে বারাসাতের বাদু পর্যন্ত এই যে কেএমডি এর এলাকা গ্রেটার ক্যালকাটা, এই ক্যালকাটাতে যেভাবে বেআইনি বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং যেভাবে অনুমোদিত হয়েছে, যেভাবে অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়েছে, ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে, কর্পোরেশনের ট্যাক্স চালু করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ আমাদের করার সময় এসেছে। একাধিক জনস্বার্থের মামলা বিধাননগর এবং কলকাতাতে পেন্ডিং আছে হাইকোর্টে। আমি এই সভা থেকে মহামান্য হাইকোর্টকেও অনুরোধ করব, আপনাদের জনস্বার্থের এই বিষয়গুলি যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এখানে লক্ষ লক্ষ মানুষের তার জীবন, তার গচ্ছিত অর্থ, তার সমস্ত কিছু জড়িত রয়েছে। তাই আজকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে 5 কোটি মানুষকে বাড়ির ছাদ দিয়েছেন, আরো 3 কোটি মানুষকে বাড়ির ছাদ দিতে চান, সেখানে মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিম মাথার ছাদ কেড়ে নেওয়ার এক অশুভ চক্রান্ত করেছে। আপনারা নিজেরা উপলব্ধিতে দেখেছেন। আমি অ্যাপ্রক্স একটা বলেছি, সংখ্যাটা বাড়বে কমবে না। 5000-এর বেশি পুকুর, নালা, ডোবা, জলাশয় ভরিয়ে দিয়ে অবৈধভাবে বাড়ি করা হয়েছে। আপনারা জানেন এনজিটি, আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং সুপ্রিম কোর্টের একাধিক অর্ডার রয়েছে যে জলাশয় যদি বুঝিয়ে নগরায়ন করতে হয় তাহলে সমপরিমাণ জলাশয় তৈরি করে দিতে হবে। এই আন্ডারটেকিং এর ভিত্তিতে কনভার্সনে এনওসি দেয় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলি। আপনারা দেখতে পাবেন না নতুন কোনো জলাশয় এই কলকাতার বুকে তৈরি করা হয়েছে। এমনকি আমাদের যে ওয়েটল্যান্ড রয়েছে পূর্ব কলকাতার, ওই ধাপার মাঠ থেকে শুরু করে ভাঙড় পর্যন্ত পূর্ব কলকাতার বিরাট এলাকা, সেখানে আপনারা দেখবেন বেআইনি ভাবে বাড়ি করা যায় না। বেআইনি কেন ইট গাঁথা যায় না? কোথাও অস্তিত্ব এরা রাখেনি, লুট করে নিয়ে চলে গেছে। কাউন্সিলরদের নাম হয়েছে স্কয়ার ফুট কাউন্সিলর। আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, বেহালার এক কাউন্সিলর বলছে ঘনা ও 150 টাকা করে নেয়, আমাকে অত দিতে হবে না, আমাকে 50 টাকা করে দেবেন। আলিপুরে এক কাউন্সিলর মাতব্বর বড় নেতা, সে এখন রেট বাড়িয়ে দিয়েছে, স্কয়ার ফিটে 1000 টাকা করে দিয়েছে। সর্বত্র একটা অবৈধ সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা, সঙ্গে আছেন এলাকার আইসিওসিরা এবং সঙ্গে আছেন নব্য প্রমোটাররা। এরা কেউ প্রমোটার নয়, এরা তৃণমূলের রাজত্বে পাড়ায় পাড়ায় ক্লাবকে, পূজা কমিটিকে নিয়ন্ত্রণ করেন। এরা সারা বছর ধরে এই অবৈধ কাজ করে, পুলিশ ভাগ পায়, কাউন্সিলররা স্কয়ার ফিটে টাকা নিয়ে নেয়। আর এদের একটাই কাজ, কাউন্সিলর নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন কসবার সোনার মতো, সোনা বলে যে প্রমোটার গুন্ডা আছে তার মতো গোটা কলকাতায় পাড়ায় পাড়ায় একটার পর একটা গুন্ডা তৈরি করা হয়েছে, যারা ভোট লুট করে, মানুষকে ভোট দিতে দেয় না এবং তৃণমূলকে এখানে জিতিয়ে দেয়। আপনারা 2022 সালে ডিসেম্বর মাসে যখন কলকাতা কর্পোরেশনের ভোট হয়, রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে মাত্র 3টে আসন আমরা পেয়েছি। আপনি ভাবতে পারেন 3টে আসন কখনো বিজেপি পায়? হ্যাঁ, আমরা
জানি মুসলিম অধ্যুষিত ওয়ার্ডগুলোতে আমরা জিততে পারবো না, তারা আমাদের ভোট দেয় না বা দেওয়ানো হয় না। তাদেরকে আমাদের সম্পর্কে হিন্দুদের পার্টি বলে প্রচার করা হয়েছে, যদিও নরেন্দ্র মোদী তার সমস্ত স্কিম ভারতবাসীর জন্য করেন, কোনো একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য করেন না। তবুও তাদের সেই ভুল কাটবে না যতক্ষণ না রাজ্যে বিজেপি সরকার আসছে। রাজ্যে বিজেপি সরকার এলে তাদেরও ব্রেনটা ওয়াশ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সেই ওয়ার্ড আমরা জিতবো না জানি, কিন্তু আমাদের যে সমর্থন আছে কলকাতার বুকে, তাতে আমরা 3টে ওয়ার্ড পেতে পারি না। আপনি 2022 ডিসেম্বর 2024 সালে মে মাসে যে ভোট হলো লোকসভাতে, আমরা কত ওয়ার্ডে লিড করে আছি আপনি জানেন? আমরা কলকাতা কর্পোরেশনের 54টা ওয়ার্ডে বিজেপি লিড করে আছে, 54টা ওয়ার্ডে। এই উত্তর কলকাতায় 60টা ওয়ার্ড, তার মধ্যে 24টা ওয়ার্ডে তাপস রায় লিড পেয়েছে। শুনে রাখুন আপনারা, ব্যাপক সমর্থন আমাদের উপরে আছে। কিন্তু এই যে প্রমোটার, ডাকাত, যারা অবৈধ বাড়ি তৈরি করছে, তাদের সঙ্গে লোকাল পুলিশ, পুলিশ মানে সব পুলিশ নয়, নিচের তলার পুলিশ তো এদের বিরুদ্ধে। তারা ডিএ পায় না, ছুটি পায় না, রেশন বন্ধ হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার অ্যাসোসিয়েশন নন গেজেটেড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। ওই যারা থানার ইনচার্জ, তাদেরকে বেছে বেছে পোস্টিং করা হয়। শান্তনু সিনহা বিশ্বাসরা তাদের তালিকা তৈরি করেন, ক্যামাক স্ট্রিট থেকে ভাইপোর অফিস থেকে সিলমোহর লাগানো হয়। তাদের দুটো কাজ, মাল তোলো, টাকা তোলো, পৌঁছে দাও ভাগ, আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় গুন্ডাদের হাতে ছেড়ে দাও এলাকা। তাই আমাদেরকে পথসভা করতে গেলেও হাইকোর্টে আজকে যেতে হয়। আজকে আপনারা শুনে রাখুন, কলকাতাতে এখানে মেয়রের এক আত্মসহায়ক আছে যার নাম কালী। কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটে ভাইপোর অফিস থেকে যার নামে কমপ্লেন পাঠানো হয়েছিল, নবান্নর নির্দেশে ওই কমপ্লেনকে এফআইআর করা হয়নি, কারণ গৃহযুদ্ধ হয়ে যেত। ভাইপো বনাম মেয়র এই কালীবাবু, তিনি 2 হাতে টাকা তুলেছেন, এখনো তুলছেন সমানে। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেস যারা মা মাটি মানুষের কথা বলে, যাদের নেত্রী নাকি তথাকথিত হাওয়াই ছুটি পরেন, টালির বাড়িতে থাকেন, এই পার্টি গত কয়েক বছরে 3টে বড় অফিস, 2টো কমপ্লিট আর একটা কমপ্লিট হওয়ার পথে। একটা আমাদের যে ঢালাই ব্রিজ আছে বেলেঘাটায় বাইপাস এর পাশে, সেখানে একটা অফিস তারা তৈরি করেছে। সেটাও খুব বড় অফিস, ভালো অফিস, অন্তত 30-40 কোটি টাকা দামের অফিস। আরেকটা অফিস তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির গলি কালীঘাট, সেই কালীঘাটে মাননীয় আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জির যে বাড়ি আছে, তার সামনে একটি ফাঁকা জায়গা, বা হয়তো কেউ ছিল, যেমন চা দোকানিকে তুলে দিয়ে ওখানে ভাইপোর বিল্ডিং হয়েছে কালীঘাটে। আপনারা জানেন সে চা দোকানিকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হয়েছে। সমস্ত গরিব মানুষদেরকে উচ্ছেদ করে এরা সেখানে কল্যাণবাবুর বাড়ির সামনের জায়গা দখল করে বা কিনে 4 কোটি টাকা দিয়ে একটা 3তলা পার্টি অফিস হয়েছে। সব টাকায় এই কর্পোরেশনে বেআইনি বিল্ডিং, পুকুর বোঝানোর বিনিময়ে যে টাকা যাচ্ছে কালীবাবুর মাধ্যমে, সেই টাকাতে। থার্ড যেটা, জাভেদ খান বাবু আর তার ছেলে মিলে কসবা তিলজলা, যেখানে কিছুদিন আগে গুলশান বস্তির ছবি আপনারা দেখেছিলেন, 1,98,000 লোক থাকে, 3,500 ভোটার, সব রোহিঙ্গা মুসলমানদেরকে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে গোসাবা দিয়ে উঠে, যেখানে ফেন্সিং নেই সেদিক থেকে এসে তারা দখল করে নিয়েছে পুরো এলাকা। সেখানে তিলজলাতে, তপসিয়াতে জাভেদ বাবুর দয়ায় একটা পার্টি অফিস ছিল। গৌতম বসু বেঁচে ছিলেন তখন, তিনি দায়িত্বে ছিলেন, পরে মারা যান তিনি জল ডুবেতে, বন্যাতে ভেসে গিয়ে।
সেই অফিসটাকে ভেঙে দিয়ে একটা বিরাট প্রাসাদোপম বাড়ি তৈরি করা হয়েছে, 7 তলা বিল্ডিং বাইপাসের পাশে। এত বড় আপনি জেডব্লিউ ম্যারিয়ট, আইটিসি সোনার বাংলা, তাজ হোটেলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন। এত বড় বিল্ডিং সেখানে তৈরি করেছে তৃণমূল, যা উদ্বোধন হওয়ার অপেক্ষায়। সেই বিল্ডিং এ 200 কোটি টাকা খরচ হয়েছে, আর সেই টাকা কলকাতার প্রমোটাররা দিয়েছে। কালীবাবু সংগ্রহ করে ওখানকার ঠিকাদার এজেন্সির হাতে টাকা তুলে দেওয়া হয়েছে। এ তো গেল পার্টির টাকা। এর বাইরেও আপনারা দেখেছেন গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত যিনি শামস ইকবাল, তিনি একটা ভিখারি ছিলেন। তার ফাটা পায়জামা পরতেন, তার ভাঙা মোটর সাইকেলও ছিল না, স্কুটি করে তার এবং তার বাবা ঘুরতেন। তিনি এখন 3টে গাড়ির মালিক, পেজোরো গাড়ির মালিক, যত রকম বিদেশি গাড়ি আছে তার মালিক। তিনি নমিনেশন ফাইল করতে গেছিলেন কর্পোরেশনের, 4 কোটি টাকার গাড়ি চড়ে, আর এখানে ওডি গাড়ি চড়ে কর্পোরেশনের মাসিক মিটিং এ আসেন। এই হলো কলকাতার আসল চিত্র। তাই বাড়ি হেলবে, বাড়ি পড়বে। গার্ডেন রিচে যে মুসলিম ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 12 জন মুসলমানকে, গরিবকে চাপা দিয়েছে, বাড়ি ভেঙে মারা গেছে। তারা কোথায় আছে? তাদের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে কিনা কেউ জানে না। আর কপাল ভালো যে আমাদের যাদবপুরে হেলে পড়া বাড়ি পাশের বাড়িতে গিয়ে ঠেকে গেছিল, নইলে সেখানেও অনেক মানুষ প্রাণ দিত। তারপর থেকে জনগণ সচেতন হন, বা এলাকার মানুষ সচেতন হন, মিডিয়া টক শো শুরু করে, মিডিয়া বুম ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করে, সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা সত্য সামনে আনতে শুরু করেন, ভারতীয় জনতা পার্টির লোকেরা সক্রিয় হয়। একাধিক হেলে পড়া বাড়ির চিত্র গোটা কলকাতায় সামনে এসেছে। আমরা বিজেপি প্রধান বিরোধী দল, আমরা চুপ করে থাকতে পারি না। 10 তারিখ থেকে যে বিধানসভার অধিবেশন, বিজেপির এমএলএরা এই হেলে পড়া বাড়ির জনক ফিরহাদ হাকিমের গ্রেপ্তার আর মুখ্যমন্ত্রীর জবাব দিয়েছে বিধানসভা উত্তাল করবে। এবং মাধ্যমিক পরীক্ষার আগে কলকাতা উত্তর দক্ষিণ যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি বড় কর্মসূচি নিচ্ছে। কর্পোরেশনের জন্য অনুমত দিন আর নাই দিন আমরা কর্মসূচি নেব, আমরা মানুষকে নিয়ে রাস্তায় নামব। আজকের এই কর্মসূচিতে আমাদের প্রধান দাবি যে রুরকির মতো আইআইটিকে দিয়ে কলকাতার সব বাড়ি অডিট করানো হোক। রুরকির মতো যে নামী সমস্ত আইআইটি আছে তাদের দিয়ে, বা রাইটসের মতো ইন্টারন্যাশনাল সংগঠনকে দিয়ে কলকাতার সমস্ত বাড়ি অডিট এবং সয়েল টেস্টিং করানো হোক। এটা আমাদের বিজেপির প্রধান দাবি। দ্বিতীয় দাবি, কলকাতাতে বিশেষ করে বিধাননগর বা অন্যান্য জায়গায় হাউসিং ডিপার্টমেন্টের 100 হাজারে হাজারে ফ্ল্যাট আছে। কারা আছেন ওখানে? তৃণমূলের ব্লকের নেতা, জেলার নেতা, প্রাক্তন এমএলএ, বর্তমান এমপি, প্রাক্তন এমপি, অন্তত 300 তৃণমূল নেতাকে ফিরহাদ হাকিমরা ফ্ল্যাট দিয়ে রেখেছেন। আমরা দাবি করছি এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে যে সমস্ত হেলে পড়া বাড়ির বাসিন্দা আছেন আগে তাদেরকে সরকারি ফ্ল্যাট দিবেন, তারপরে ওদেরকে বাড়ি ভাঙার কথা বলবেন। আমরা সমস্ত বঞ্চিত, সমস্ত প্রতারিত লোকের সঙ্গে আছি। অধিকাংশ বাড়ির মালিক মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের জমানো পুঁজি এবং ইএমআই করে তারা এই সমস্ত ফ্ল্যাট কিনেছেন উচ্চ মূল্যে। তাদেরকে অর্থনৈতিকভাবে শেষ করে তাদেরকে উদ্বাস্তু বানাতে দেব না। তাদেরকে পলিথিন দিয়ে ভোগলার চালা, টিনের চালা বলে তাদেরকে রাখতে দেব না। এরা ভারতীয়, এরা বাংলার আদি বাসিন্দা, এরা সর্বস্ব নিংড়ে দিয়ে বাঙালির একটা স্বপ্ন যে কলকাতায় বাড়ি হবে, শহরে বাড়ি হবে। আপনারা আগে সরকারি ফ্ল্যাট থেকে চোর তৃণমূলের নেতাদের ঘাড় ধরে বের করে
এদেরকে ফ্ল্যাট অ্যালট করবেন, তারপরে ফিরাদ হাকিম আর সিপি কলকাতা পুলিশ পাঠিয়ে মাইকিং করবেন, বেরিয়ে আসুন, বাড়ি ভাঙবো, বাড়ি বিপজ্জনক। এর মধ্যে যদি সেলাইন কাণ্ডের মতো একজন মারা যায়, আপনাদের বিরুদ্ধে আমরা ওই পরিবারকে নিয়ে খুনের মামলা করব, কারণ আপনারা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আপনারা সাংবিধানিকভাবে দায়িত্ব পেয়েছেন, আপনারা দায়বদ্ধ কলকাতার এই হেলে পড়া বাড়ি থেকে, আতঙ্ক থেকে মানুষকে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য। তাই আগামী দিনে আমাদের আন্দোলন চলবে। আগামী কাল থেকে 2-3 দিন সরস্বতী পুজোর এক আলাদা পরিবেশ হবে। সরস্বতী পুজো আমাদের শুধু হিন্দুদের ধর্মীয় উৎসব নয়, শিক্ষার দেবী বাগদেবীর আরাধনা। এটা শত শত বছর ধরে শ্বেত শুভ্র দেবীর এই যে আরাধনা, ওই দিন নতুন ছোট ছোট বাচ্চারা, শিশুরা যারা সবে স্কুলে যাবে, হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা উৎসবের পরিবেশ, সেই পরিবেশ আমরা পালন করব। আমরা আগেই বলেছিলাম 26 সালে এই সরকার যদি পুনর্বার আসে, তাহলে বাংলাদেশের থেকেও অবস্থা খারাপ হবে। 21 সালে যেদিন ভারতবর্ষের প্রাক্তন বিজেপি সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দুর্গাপূজার বিসর্জন করতে হাইকোর্টে যেতে হয়, সরস্বতী পুজো স্কুলে করতে দেয় না, সেদিন মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের আমতলার পৈলানে গিয়ে কয়েকদিন পরে বলেছিলেন ইয়া भी सरस्वती पूजा नहीं होता है। তার যে সুললিত হিন্দি ভাষা, যে হিন্দি শুনলে আপনারা সব উন্মাদ হয়ে যাবেন, সেই হিন্দিতে তিনি বলেছিলেন যে এরা সরস্বতী পুজো সম্পর্কে জানে না, তাই মিথ্যে কথা বলছে। তিনি সরস্বতী মন্ত্র শুনিয়েছিলেন, কুচভূষ সুইসিত বিনা রঞ্জিত, এত ভুলে ভরা, হাসতে হাসতে পেটে খিল, একদম আপনি সেই তার শ্লোক শুনলে আজকে মাননীয়া কি বলবেন হরিণঘাটার নগর উখড়া। আমি তৃণমূলকে দায়ী করব এই কারণে, কারণ সেখানে হেডমাস্টার মশাইকে যে আক্রমণ করেছে তিনি সাধারণ লোক নন, তৃণমূলের বুথ সভাপতি জাকির শেখ। আমি দায়ী করব আপনাকে। আপনি যে কলেজ থেকে ল পড়েছেন বলেন, হাইকোর্টের বারে ভোট দিতে যান, আপনি আবার ফাইনও দিয়েছেন 5 লক্ষ টাকা। আপনার নেতা সাবির আলী কলকাতাতে আপনার কলেজে বলছে পুজো করতে দেব না। ভাবতে অবাক লাগে, বাংলাদেশে কয়েকদিন আগে দুর্গাপুজো বা অন্যান্য পুজোতে আমরা দেখেছি আর্মি, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা তারা ঘিরে রেখে পুজো করিয়েছেন। আজকে অবাক লাগে, কলকাতাতে একটা বড় কলেজ, 3টে স্ট্রিম রয়েছে, সেখানে ডিসি পদমর্যাদার একজন অফিসারের নেতৃত্বে সরস্বতী ঠাকুরকে পাহারা দেওয়া হবে আর পুজো হবে। ভাবতে কষ্ট হয়, লজ্জা হয়। আর হরিণঘাটায় তো এখনো অব্দি হেডমাস্টারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, হাওয়া করে দিয়েছে হেডমাস্টারকে। তাই জাগুন আপনারা। এ জিনিস তো ছিল না, যে যার ধর্ম পালন করতেন, এ জিনিস তো আমরা আগে দেখিনি। আমি তো 87-88 সাল থেকে ছাত্র রাজনীতি করি, 95 সালের কাউন্সিলর, 2006-এর এমএলএ। বিরোধ ছিল আগের সরকারগুলোর সঙ্গে, তো কখনো দেখিনি যে দুর্গা ঠাকুরের বিসর্জন কবে হবে, মহরমের শোভাযাত্রা কোন দিক দিয়ে যাবে, এগুলো সরকার, রাজনৈতিক দলরা ঠিক করে। কোন এরা তো উৎসব পালনের কমিটি ঠিক করে। এইভাবে বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজোকে কেবলমাত্র হিন্দুদের পুজো বলে দাগিয়ে দেওয়া, এই জিনিস তো কোনোদিন শুনি, এই প্রথম দেখছি। জাগো কলকাতা জাগো, জাগো বাংলা জাগো, জাগো সনাতনীরা জাগো। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। আমার ধর্ম আক্রান্ত হলে আমার বলার অধিকার আছে, আমার প্রতিবাদ করার অধিকার আছে।
আমি করব এবং আমরা ঐক্যবদ্ধ হব। এই সরকার চোরেদের সরকার, পরিবারবাদী সরকার, তোষণের সরকার, এর বিসর্জন হবে। 39% ভোট দিয়েছেন আপনারা, আর 5% শুধু বাড়ি থেকে নামুন আর ভোট করুন। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট পড়েছিল, আমরা 102টা সিট পেয়েছিলাম। এবারে মহারাষ্ট্রে 5% সনাতনীরা বেশি ভোট দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে 66% ভোট পড়েছে, আর আমরা 180-র বেশি সিট নিয়ে, 200-র কাছাকাছি সিট নিয়ে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি 3/4 মেজরিটিতে জিতেছে। পশ্চিম বাংলায় 92টা বিধানসভায় বিজেপির লিড আছে, 92টায়। 145টা বিধানসভায় আমরা 40% ভোট পেয়েছি। এই বিধানসভাগুলোতে আর 2% ভোট আমাদের দরকার, আমরা এদের তাড়াবো। আমরা বাংলায় এমন একটা সরকার তৈরি করব, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে, সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প দেবে, কর্মসংস্থান দেবে, আর যত পুকুর এরা বুঝিয়েছে এদেরকে দিয়েই সেই পুকুরগুলো খোলাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। আর এই কাউন্সিলরদের বাড়িতে যত টাকা আছে, আমি আপনাকে কথা দিয়ে গেলাম, অর্পিতার বাড়ি থেকে যারা টাকা উদ্ধার হয়েছে, আমির আনসারির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, এদের বাড়িতে কোনো টাকা লুকিয়ে রাখতে দেব না। এরা যেখানে টাকা রাখুন, পাতাল ফুঁড়ে টাকা বের করার কাজ নরেন্দ্র মোদীজি সরকার করবে, করবে, করবে। তাই আরেকবার বলুন, চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এই চোর পরেশানে যারা আছে বাবুরা, এরা সব চোর। এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। সরস্বতী পুজো ভালো করে পালন করবেন, ভালো করে করবেন, জমজমাট করে করবেন। কোথাও বাধা দিলে আমাকে বলবেন, আমি আছি।